পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কয়েকদিন পরের কথা, আজ শুক্রবার হওয়ায় সকলে বাড়িতেই রয়েছে। আলো খুব ভোরে উঠে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়েছে। তারপর সবার জন্য চা থেকে শুরু করে সকালের নাস্তাটাও বানিয়ে নেয়। মাঝে মধ্যে হালকা পাতলা ছাকাও খায়, তবে সে পাত্তা দেয় না। আজকাল রান্না করতে ভালোই লাগে। যখন দেখে সবাই তৃপ্তি সহকারে তার হাতের রান্নাগুলো খাচ্ছে, তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে। আলো গুনগুন করতে করতে শাশুড়ি মা ও দাদাজানকে চা বিস্কুট দিয়ে এসে এক কাপ চা নিয়ে দোতলায় উঠে গেল। উদ্দেশ্য স্যার নামক স্বামীকে দেওয়ার আবেগে। আগের বার এই চা দেওয়ার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না, আর আজ সে কোনো রকম অঘটন ঘটাতে চাচ্ছে না, তাই খুব সাবধানে সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ঠিক তেমনি তার সাথেও কিছু একটা ঘটলো। ইউ ইউ স্টুপিড স্যারের আজ খাই গলার ধমকে কেঁপে উঠল আলো। এই সঙ্গে পেট জ্বলায়, চোখ দুটো ছলছল করে ওঠে। সে হাজারবার যদি চায় কোনো আকাম কুকাম করবে না, কিন্তু বাজে পরিস্থিতি তার পেছন ছাড়ে না। সে বুঝি এসব ঘটনার জন্যই পর্দা হয়েছে। এই তো দিবি চা নিয়ে আসছিল। রুমের দরজা খুলে ভেতরে পা রাখতে না রাখতেই একখানা শক্ত শক্ত পুরুষালীর বুকের সাথে ধাক্কা খেলো। ফলন্ত হাতে থাকা চায়ের কাপটাও উল্টে পড়ে যায়। তবে এবার সেটা স্যারের গায়ে নয়, বরং তারই প্লেটের ওপর পড়েছে। হেই, তুমি কি চোখ কম দেখো নাকি? ব্রেনের সাথে চোখ দুটো গিয়ে খেলো নিয়েছো? আলো প্রতিশোধের কিছু না বলে মাথা নিচু করে নিল। আদার দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করে মেয়েটার হাতের বাহু চেপে ধরে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো কিছু বুঝে ওঠার আগেই তাকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে পানি ছেড়ে দিল। এত মেয়েটা আহাম্মক হয়ে যায়। সাত সকালে এমন ঠান্ডা পানিতে ভিজে হকচকিয়ে ওঠে। সরে আসতে চাইল, কিন্তু আদার বাম হাতে তার কপাল চেপে ধরে আবারও পানির নিচে দাঁড় করিয়ে গভীর কণ্ঠে বলল, একদম নড়াচড়া করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আলো আশ্চর্য না হয়ে পারল না। এইভাবে সকাল সকাল তাকে জোরজবরদস্তি করে গোসল করানোর মানেটা কি? এই দিকে ঠান্ডায় তার শরীর জমে যাওয়ার উপক্রম। উত্তম স্যার, শীত করছে তো, ছাড়ুন ছাড়ুন আমায়। আদার কিছুটা সময় নিয়ে নব বন্ধ করে দিল। তারপর বেরিয়ে যেতে যেতে বলে উঠল, নেক্সট টাইম যেন আমার জন্য চা নিয়ে আসতে না দেখি, নয়তো গরম চায়ের ড্রামে তোমাকে চুবানি দেব। মাইন্ড ইট মিস কালো। আলোর চোয়াল ঝুলে পড়ল। সে আরো কিছু করতে চাইলেও উল্টোটা হয়। তার পুরো জীবনটাই লস প্রজেক্ট। আলোর রাগে দুঃখে পরনের ভেজা পোশাক টেনে টুনে খুলে তোয়ালে জড়িয়ে নিল। তারপর দরজা সামান্য খুলে মাথা বের করে উকি দিল। ওই তো বজ্জাত বেটা দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। আলো কিছুক্ষণ চুপ থেকে স্যারের অ্যাটেনশন পাওয়ার জন্য খুক খুক করে কাশি দিল। আদার ঘাড় ঘুরিয়ে বিরক্ত বলল, কি চাই জামাই? হোয়াট? এই না মানে জামা জামা। আদার ফোনে কথা বলতে বলতেই আলমারি খুলে আলোর পোশাক বের করলো। তখনই অসাবধানতার জন্য কাপড়ের ভাঁজ থেকে কিছু একটা নিচে পড়ে গেল। আদার ভেবেছে রুমাল পরেছে, তাই সে না দেখে ঝুঁকে বস্ত্রটা হাতে তুলে নিল। কিন্তু পরক্ষণে তার দু চোখ রসগোল্লার মতো হয়ে যায়। ওইদিকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মাত্রই আলো চট করে মাথা ভিতরে ঢুকিয়ে নেওয়ার সময় ধরাম করে বাড়ি খেলো দরজার সাথে। তবু মেয়েটা লজ্জায় সব ব্যথা ভুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কি লজ্জার ব্যাপার! মানুষটার হাতে কি না শেষমেশ তার অন্তর্বাস। প্রায় অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমের ভেতরে ঘামটি মেরে আসে আলো। এই পর্যায়েতে আস্তে করে দরজা খুলে মাথা বের করে উকি দেয়। আশেপাশে কোথাও স্যারকে না দেখে
স্থির নিঃশ্বাস ছেড়ে চটপট বেরিয়ে গেল। বিছানার উপর রাখা পোশাকগুলো নিয়ে জলদি ছুটল ওয়াশরুমে। দুপুর হতে চলছে। আধার বাহির থেকে ফিরে গোসল করে একটা সাদা পাঞ্জাবি পরছে জুম্মার নামাজের জন্য। প্রতি সপ্তাহে দুই দাদা নাতি সেম পাঞ্জাবি পরে মসজিদে যায়। আজও সেটার ব্যতিক্রম হলো না। পাঞ্জাবির দু হাতা বাহুতে গুটিয়ে রাখতে রাখতে সিঁড়ি বেয়ে বেয়ে নামছে আধার। ভেজা চুলগুলো সুন্দর করে সেট করে রাখা রক্তিম নিচের ঠোঁট কামড়ে কুঁচকে নিজের কাজ করতে ব্যস্ত। অন্যদিকে কেউ একজন যে তার দিকে অপলক নয়নে চেয়ে আছে সেদিকে কোনো খেয়াল নেই। এই মেয়ে, এটা কি করছো তুমি? সব পানি তো নিচে পড়ে যাচ্ছে। তোমার ধ্যান কোথায়? তাহমিনা খান চিল্লিয়ে উঠলেন। এতে ভরকে গেল আলো। চট জলদি নজর সামনে থেকে সরিয়ে এনে নিজের হাতের দিকে তাকায়। সে তো ডাইনিংয়ে এসে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছিল, কিন্তু জগের পানি গ্লাসে পড়ার বদলে টেবিলে ফ্লোরে পড়েছে। আলো দাঁত দিয়ে জিহ্বা কেটে দ্রুত জগ নামিয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, খেয়াল করিনি। আমি খুব দুঃখিত। এখনই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। একটা কথা বলে আলো ঘড়ির তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটতে চাইলে খেয়াল করুন শেফালি চাচি কাপড় ও ওয়াইপার দিয়ে এসে জায়গা পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখে আলো মনে মনে হাসলো। এই মানুষটা তাকে সবসময় সাহায্য করে এসেছে এবং করছেও। সে সত্যি এই মানুষটার প্রতি মন থেকে কৃতজ্ঞ, তাকে ভালোবাসা ও আগলে রাখার জন্য। তা আজকাল আমার নাট বউয়ের মনটা কোথায় থাকছে? নিশ্চয়ই বরের কাছে। দাদাজানের কথা শুনে আলো আর চোখে দূরে গভীর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে বীর কণ্ঠে বলল, তুমি ভুল ভাবছো দাদাজান। তোমার বেরশিক নাতির কাছে আমার মনটা রাখতে বয়ে গেছে। ওনার কাছে পারলে আমি আমার মাথার একটা চুলও রাখবো না। নয়তো দেখা যাবে তোমার অতি ভদ্র নাতি চুলগুলো পুড়িয়ে ফেলেছে। সোবহান খান শব্দ করে হেসে উঠলেন। আদার গভীর কণ্ঠে বলল, তোমার হাসা শেষ হলে এখন যাওয়া যাক দাদাজান। সোবহান খান মাথা নাড়িয়ে বলল, চলো। এতবার দুই দাদা নাতি বেরিয়ে গেল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় গাড়ি নিয়ে যেতে হয় না। অল্প গল্প করতে করতে হেঁটেই চলে যায়। সোবহান খান হাঁটার সময় কিছু একটা অনুভব করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তিনি ঠিকই ধরেছিলেন, আলো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আজও কিন্তু জিলাপি নিয়ে এসো দাদাজান। আলো কাছে এসে ফিসফিসিয়ে কথাটি বলে। সেটা শুনে সোবহান খান কিছু একটা ভেবে বললেন, আমার তো বয়স হচ্ছে। এই বয়সে জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে পা জোড়া টন টন করে। তুই বরং আজ তোর স্বামীকে বলো দেখো কি বলে। আলো ঠোঁট উল্টে তবু সাহস করিয়ে এগিয়ে গেল মানুষটার দিকে। স্যার। আলো ডাকে পাশে ফিরে তাকায় আধার। বলল, কি চাই? জিলাপি? মানে মানে আসার সময় মসজিদ থেকে জিলাপি নিয়ে আসবেন আমার জন্য। মেয়েটার এহেন কথা শুনে আধার নাক মুখ কুঁচকে বলল, হোয়াট ননসেন্স। আমি কি না এখন তোমার জন্য মসজিদে লাইন ধরে জিলাপি নিয়ে আসবো? সিরিয়াসলি? এটা তুমি ভাবলে কিভাবে? এমন ভাব করছেন যে আমি আপনাকে জিলাপির বদলে জুতা চুরি করে নিয়ে আসতে বলছি। জুতা কেন? আমি একটা পিঁপড়েও আনবো না। বলেই আধার সেখান থেকে চলে গেল। আলো অসহায় চোখে দাদাজানের দিকে তাকায়। সোবহান খান এগিয়ে এসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, মন খারাপ করো না। আমার বিশ্বাস ও তোমার জন্য জিলাপি নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে তাইলে আমি আনবো। আলো
মুচকি হেসে বলল, তোমাকে কষ্ট করতে হবে না দাদাজান, আমি খাবো না। নিজের বাড়িতে যখন খাবো তখন বাবা চাচা ভাইকে বলে অনেকগুলো নিয়ে আসবে। আচ্ছা তুমি এখন যাও। উনি তো রাগ করে তোমাকে রেখে চলে গেলেন, পাষাণ লোক একটা। আলো দুপুরের নামাজ পড়ে টেবিলে বসেছে বই খাতা নিয়ে। 4 দিন পর ইনক্রস পরীক্ষা। কম নাম্বার পেলে আবার ওই লোকটা উঠতে বসতে খোঁটা দেবে, তাই সে আপাতত পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে। পড়ার এক ফাঁকে খেয়াল করলো তার সামনে 5টা ঠোঙ্গা রাখা হয়েছে। মেয়েটা চোখ বড় বড় করে মাথা তুলে স্বামীর মুখের দিকে তাকায়, অবিশ্বাস্য সুরে আড়াল, আপনি আপনি আমার জন্য জিলাপি নিয়ে এসেছেন, তাও এতগুলো। আধার কিছু না বলে সরে গেল। পরনের পাঞ্জাবের বোতাম খোলার সময় শুনতে পেল মসজিদের নাম করে আবার কোনো দোকান থেকে কিনে নিয়ে আসেননি তো। এবারেও নিরুত্তর আধার। সে মূলত নিজের ওপর ভীষণ বিরক্ত। একটা মেয়ের জন্য কিনা আধার খান জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, এটা ভাবতে অবাক লাগছে তার। কখনো যেটা ছোট বোনের জন্য করেনি, আজ সেটা এই দুদিনের আশা একটা বাচাল মেয়েটার জন্য করেছে। আশ্চর্য, মজা। আচ্ছা স্যার, আপনাকে এতগুলো জিলাপি কেন দিল? আলোক কাগজের ঠোঙ্গার ভেতর থেকে ছোট ছোট জিলাপি বের করে খেতে খেতে জানতে চাইল। আধার পাঞ্জাবি খুলে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠল, আমার সাঙ্গপাঙ্গ যখন জানতে পারলো আমাদের বাড়িতে নতুন একটা পেটুক ইঁদুর এসেছে, তাই ওদের ভাগেরটাও দিয়ে দিছে। প্রতি সপ্তাহে এমন করে জিলাপি পেলে ওই ইঁদুরটা মাইন্ড করতে না। আলোর কথা শুনে আধার পা জোড়া শট হয়ে গেল। সে চট করে ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। হঠাৎ স্যারের তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করে আলো হাসার চেষ্টা করলো। হে হে, মজা করলাম। বিকেলের দিকে তাহমিনা খান জানতে পারেন ওনার বাবার শরীরটা খারাপ এবং ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা পেয়ে তাহমিনা খান কোনো মতে ছেলে শ্বশুরের সাথে ছুটে গিয়েছেন। সোমান খান সঙ্গে করে আলোকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মেয়েটা যেতে রাজি হলো না, কারণ সে খেয়াল করছিল তাহমিনা খান চান না তাদের সাথে আলো যাক ওনার বাপের বাড়িতে। তাই আলো নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে যায় না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ, তার চেয়ে বরং সে এখানেই ভালো আছে। সন্ধ্যা থেকে নীল আকাশটা আজ মেঘালয়ের ঢাকা, হয়তো বৃষ্টি আসবে, তাই রাতের খাবার হিসেবে খিচুড়ি রান্না করে নিয়েছে আলো। শেফালি চাচি 9টার দিকে চলে গিয়েছে। মানুষটা এখানে সারাদিন থাকলেও রাতের বেলা নিজ পরিবারের কাছে ফিরে যায়, আবার সকাল সকাল চলে আসে। আলো দাদাজানের থেকে খবর নিয়েছে অসুস্থ মানুষটা কেমন আছে। তেমন বড় ধরনের কিছু না, জাস্ট প্রস্রাব বেড়ে গিয়েছিল। আপাতত ওনাকে বাড়িতে নেওয়া হয়েছে এবং সুস্থ আছে। সবটা শুনে স্থির নিঃশ্বাস ছেড়ে নিজের খেয়াল রাখতে বলে ফোন রেখে দেয়। তখন বাজে রাত 12টা। পুরো নিস্তব্ধ বাড়িতে একা আছে আলো। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ভিডিও কলে ছোট বোনের সাথে কথা বলার সময় ছায়া আবদার করে বসলো তার নাচ দেখার, কারণ তারা একসাথে থাকাকালীন প্রায়ই বৃষ্টিতে নৃত্য করছে। তাদের ফোনের গ্যালারি ভর্তি নাচের ভিডিও দিয়ে এক পর্যায়ে এসে আলো রাজি হয়ে যায়। তারও বহুদিন বৃষ্টি বিলাস করা হয়নি। তারপর আজ বাড়িটাও একদম ফাঁকা। এই সুযোগে নিজেকে একটু আনন্দ দেওয়ার চাই। আবার
কবে না কবে বৃষ্টি হবে কে জানে। আলো ছোট বোনের দেওয়া সুতির পাতলা আকাশি রঙা শাড়িটা জলদি পরে নিল। তারপর চুলগুলো খোলা অবস্থায় রেখে চোখে ঘাড় করে কাজল, দুহাতে কাচের ঝুড়ি, কানে দুল পরে হাতে ফোন নিয়ে দৌড়ে ছাদে উঠে যায় বৃষ্টিতে ভিডিও ছবি তোলার জন্য। ওয়াটারপ্রুফ ফোন নিয়েছিল, ছায়াটাও ওয়াটারপ্রুফ, তাই আজও কোনো অসুবিধা হলো না বৃষ্টিতে নাচের ভিডিও করার জন্য। আলো দোলনায় ক্যামেরা চালু করে ফোন সেট করে রাখলো। সে অলরেডি ভিজে জবজবে হয়ে গেছে। আলো কোমরে শাড়ির আঁচল গুজে নিল। আকাশ চিরে ঝুম বর্ষণের আওয়াজের সাথে তাল মিলিয়ে তার দুহাতের চুড়ি ও নুপুরের রিমঝিম শব্দে চোখ হলো। একই সাথে স্পষ্ট নীরবতা ভেদ করে খালি গলায় গুনগুন করে উঠল, রিমঝিমের ধারাতে চান মন হারাতে, রিমঝিমের ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যেন এলো ঘিরে বৃষ্টি, সুরে সুরে শোনায় রাঙিনী মনের স্বপ্ন এলোমেলো। এই কি শুরু হলো প্রেমের কাহিনী। গানের সাথে তাল মিলিয়ে চমৎকার ভাবে নাচছে আলো। তার মিষ্টি সুরে আজ প্রকৃত সামিল হয়েছে বৃষ্টির ছন্দ। বিন্দু বিন্দু জলকণাগুলো তার সব ভাঙ ছুঁয়ে দিয়েছে। সে বৃষ্টি বিলাসে এতটাই মগ্ন হয়েছে যে খেয়ালই করেনি দরজার কাছে কেউ একজন সুগন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আগে কত বৃষ্টি যে দেখেছিল শ্রাবণে, আগে তো এত আশা ভালোবাসা এই মনে। আলো দুহাত মেলে চোখ বুজে মাথা আকাশের দিকে করে ঘুরতে লাগলো। অন্যদিকে আধারে কোনো অপলক নয়নে তাকিয়ে আছে। সে তো একটু আগেই ফিরছে। তাহমিনা খানও রাত্রে তাকে আসতে না দিতে চাইলেও সে চলে এসেছে, কারণ এই বাড়িতে তার মনটা কখনোই টিকতে চায় না। শুধুমাত্র আজ দাদাদানের জন্য গিয়েছিল। তার মধ্যে আবহাওয়াটাও খারাপ, আর মেয়েটাও এখানে একা রয়েছে। ভুলবশত যদি কিছু সমস্যার মধ্যে পড়ে তখন কি হবে? যেখানে ওই মেয়েটা মানেই আস্ত একটা মুসিবতের গোডাউন। সবসময় কিছু না কিছু অঘটন ঘটালে পেটের ভাত হজম হয় না। তাই তো এক প্রকার ওই ঝামেলার বস্তার জন্য ছুটে এসেছে। হাজার হোক সে তার বাবাকে কথা দিয়েছে একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করবে মেয়েটার। ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে সোজা দোতলায় উঠে যায় আধার। ভেবেছিল মেয়েটা একা একা ভয় পেয়ে গুটিসুটি মেরে একে কোণে পড়ে রয়েছে, হয়তো ঘুমিয়ে গেছে। কিন্তু রুমে এসে আলোকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায়। ব্যালকনি, ওয়াশরুম, নিচতলায়ও উপরতলায়ও খুঁজেও তখন মেয়েটির দেখা পেল না। তখন না চাইতেও বুকের ভেতরটা ধুম করে ওঠে, কারণ এত রাতে এই মেয়েটা হুট করে গায়েব হয়ে যাবে কোথায়? কোনো বিপদ হয়নি তো? আবার আধার নিশ্চিত হয়ে ঠিক করলো শ্বশুরমশাইকে কল দিয়ে জিজ্ঞেস করবে ওখানে আলো গিয়েছে কিনা। নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য কল লাগছে না। আধার ধৈর্যের মতো পায়চারি করতে করতে হঠাৎই কিছু একটা মনে হতেই সে বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য ছিল ছাদে এসে যদি মেয়েটাকে না পায় তাহলে সে নিজেই খুঁজতে বের হবে। তারপর কানের নিচে কয়েকটা লাগিয়ে মেয়েটার বাদরামি সোজা হয়ে করে দেবে। কিন্তু এখানে এসে যে এমন একটা দেখবে সেটা কল্পনার বাইরে ছিল। বৃষ্টিতে ভেজা এক নিত্য পথচারী রমণীকে দেখা মাত্রই হাত থেকে ফোনটা বেখেয়ালে লুকিয়ে পড়ে শক্ত মেঝেতে। এমন প্রত্যাশিত দূরের সাক্ষী হয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আধার খান।